দেশে আবারও ৪৮ ঘন্টার তাপপ্রবাহের সতর্কবার্তা। আজই যশোর চুয়াডাঙ্গায় ছাড়াতে পারে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। ১৮ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা। আজকে এবং আগামীকালকে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেয়ে হয়তো কোথাও কোথাও ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। ১৮ তারিখে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের কারণে কিন্তু তাপমাত্রা কমে আসবে। সড়ক দুর্ঘটনা রোধে আজ থেকে ঢাকাসহ সারা দেশে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম। বেশিরভাগ পেট্রোল পাম্প বা স্টেশনে পৌঁছায়নি সরকারি নির্দেশনা। হেলমেট ছাড়া না দেওয়াই ভালো, এটা মনে করি আমি। এখন তো অনেক গরম, তো গরমের কারণে অনেকে পড়তে চায় না। আবার হেলমেটটা পরলে মাথা চুল পড়ে যায়, যেমন আমার মাথা চুল পড়ে গেছে। ফের আটকে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড়। ইতালি থাই কোম্পানির শেয়ার চীনের কোম্পানির কাছে হস্তান্তরে আপিল বিভাগের স্থিতাবস্থা। আর্থিক দুর্নীতি মামলায় আজ সুপ্রিম কোর্টে হাজিরা দেবেন ইমরান খান। ইসলামাবাদ আদালতে ১৯০ মিলিয়ন পাউন্ড ঘুষ গ্রহণের অভিযোগ থেকে জামিন পান বুধবার। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। দেশে আবারও চলছে তাপপ্রবাহের ৪৮ ঘন্টার সতর্কবার্তা। আজই যশোর ও চুয়াডাঙ্গায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে তাপমাত্রা। আবহাওয়া বিভাগের সবশেষ ব্রিফিং অনুসারে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাবে মৃদু তাপপ্রবাহ। বৃহস্পতি ও শুক্রবার অব্যাহত থাকবে হিটওয়েভ। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি থাকতে পারে। হঠাৎ তাপপ্রবাহ অনুভূত হওয়ায় বিপাকে পড়েছেন শ্রমজীবী ও স্কুলগামীরা। ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তবে স্বস্তির খবর হলো মাত্র দুদিনের ব্যবধানে ১৮ তারিখ থেকে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, যা এক সপ্তাহ স্থায়ী হতে পারে। রয়েছে এমন পূর্বাভাসও। গত কয়েকদিন ঠান্ডাই ছিল, এখন আবার আগের মতো শুরু হয়ে গেছে। গত ৩ দিন যাবত এই অবস্থা। 2 দিন ধরে অনেক গরমের মধ্যে ডিউটি করতেছি। আগে মাঝখানে কম ছিল, বাট এখন একটু বেড়ে গেছে। তো গরম হতেছে, স্বাভাবিক গরম পড়বেই, কারণ যে গাছপালা কাটা হচ্ছে, গরম পড়া স্বাভাবিক। আজকে এবং আগামীকালকে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেয়ে হয়তো কোথাও কোথাও ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। ১৮ তারিখে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের কারণে কিন্তু তাপমাত্রা কমে আসবে। শুধুমাত্র দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতটা একটু পরের দিন থেকে শুরু হওয়ার সম্ভাবনা। দর্শক, তাপপ্রবাহের আরও খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যাচ্ছি শওকত মঞ্জুর শান্তর কাছে। তিনি আছেন রাজধানীর ফার্মগেট এলাকায়। আর শান্ত, আবহাওয়াবিদরা তাপপ্রবাহ নিয়ে সবশেষ কি তথ্য জানালেন এবং বাইরে গরম কেমন অনুভূত হচ্ছে? আপনি তো বাহিরেই আছেন, এবং শিগগিরই কি কোনো স্বস্তির খবর আছে কিনা? ইরশাদ, আসলে আবহাওয়াবিদরা যতটুকু আমাদেরকে জানিয়েছেন যে স্বস্তির খবর 18 তারিখের দিকে আসলে ধীরে ধীরে দেশের বিভিন্ন জেলায় বা বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত শুরু হবে এবং তাপমাত্রা কমতে থাকবে। কিন্তু এই 18 তারিখ পর্যন্ত এই যে তাপপ্রবাহ চলছে সেটি আসলে মৃদু এবং মাঝারি পর্যায়ে থাকবে বলে কিন্তু আবহাওয়াবিদরা জানিয়েছেন। এবং তিনি আমাদেরকে যতটুকু বলেছেন যে আসলে এখন যে তাপপ্রবাহ চলছে এবং জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক থাকায় কিন্তু তাপের যে তীব্রতা সেটি কিন্তু বেশি অনুভূত হচ্ছে। এবং বেশি অনুভূত হওয়ার পেছনে বড় যে বিষয় সেটি হচ্ছে এখানকার যে গাছপালা না থাকা এবং কংক্রিটের যে আধিক্য, সেটির কারণে কিন্তু তীব্রতা বেশি বলে অনুভূত হচ্ছে বলে তারা কিন্তু মন্তব্য করেছেন। এখন যেটা বলতে হবে যে সাধারণ মানুষ কিন্তু যারা বাইরে কাজ করছেন, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, রিক্সা চালক থেকে শুরু করে যারা দিনমজুর রয়েছেন, তারা কিন্তু আসলে বলতে হবে গরমে তাদের যে নাজেহাল অবস্থা সেটি বারবার কিন্তু আমাদের কাছে বলছিলেন। এখন শিক্ষার্থীরা কিন্তু স্কুল থেকে বেরোচ্ছে, তাদের অভিভাবকরাও কিন্তু বলছিলেন যে এই যে তীব্র গরম, এই তীব্র গরমে বিশেষ করে শিশু এবং বৃদ্ধ যারা রয়েছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছেন। তারপর অভিভাবকদের আসলে এখানে মতপার্থক্য রয়েছে। কেউ বলছিলেন যে আসলে যে পরিমাণ
বন্ধ তাদের স্কুল হয়েছে এতদিন পর্যন্ত, তাতে কিন্তু তাদের লেখাপড়ায় বেশ ব্যাঘাত ঘটছে। এবং আবার অনেকেও বলছিলেন যে আসলে শিশুরা আসলে খুব বেশি গরমে কষ্ট পাচ্ছে, যাতে তাদের কষ্ট লাঘব হয় সেজন্য যাতে বন্ধও রাখা হয়। অর্থাৎ উভয় পক্ষে কথা রয়েছে, তারপরও অভিভাবকরা চেষ্টা করছেন যাতে এই গরমে তাদের সন্তানরা যাতে স্বাভাবিক থাকে এবং সুস্থ থাকে সেজন্য বেশি পরিমাণ পানি পান করা এবং ছায়াযুক্ত এলাকায় থাকার পরামর্শ দিয়েছেন কিন্তু চিকিৎসকরা। ইশরাত। শান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এবার ঢাকার বাইরের খবর জানতে চাই। যশোর থেকে যুক্ত আছেন আমার সাথে আমার সহকর্মী সাজেদ রহমান। সাজেদ, আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আজ জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়াতে পারে। কেমন দেখছেন বাইরের পরিস্থিতি এবং জনজীবনে কতটা প্রভাব পড়েছে, এবং স্বস্তির কোনো খবর রয়েছে কিনা যশোরে? ইশরাত জাহান, আসলে গত 3 দিন ধরে যশোরে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি যশোর কালেক্টরেটের ভিতরে। আসলে যারা কালেক্টরেটে বিভিন্ন কাজের জন্য আসেন, তারা এই কালেক্টরেটের সামনে যে ছোট ছোট গাছ আছে সেখানে তারা বসে অপেক্ষা করেন। এই কয়দিন আসলে যে গরম পড়ছে, মানে যারা বাইরে বের হচ্ছেন, বিশেষ করে শ্রমজীবী মানুষ, তাদের গায়ে থেকে প্রচণ্ড ঘাম হচ্ছেন এবং শরীরটা দুর্বল হয়ে যাচ্ছেন। পাশাপাশি স্কুল খোলার পরও আমরা দেখছি যে ছোট ছোট বাচ্চা যারা স্কুলে যাচ্ছে তাদের শরীর একেবারে ভিজে যাচ্ছে। এখন এই অবস্থায় মূলত যশোরে ব্রাশ করছে। পাশাপাশি আবহাওয়া অফিস বলছে যে এখনও কয়েকদিন এরকম আবহাওয়া চলবে, এরপরে হয়তো বৃষ্টি হতে পারে। তা এই অবস্থায় যারা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, রিক্সা চালক বা শহরের শ্রমজীবী মানুষ, তারা আসলে অনেক কষ্টে আছেন। আমরা দেখেছি তারা বলছে যে কিছু সময় কাজ করলেই তাদের শরীর ঘেমে যাচ্ছে এবং তারা দুর্বল হয়ে পড়ছেন। ইশরাত জাহান। সাজিদ, আপনাকে ধন্যবাদ। সড়কে দুর্ঘটনা রোধে আজ থেকেই রাজধানী ঢাকাসহ দেশজুড়ে নো হেলমেট নো ফুয়েল নীতি কার্যকরের নির্দেশ দেওয়া হয়। তবে এখনও বেশিরভাগ পেট্রোল পাম্প বা ফুয়েল স্টেশনগুলোয় পৌঁছায়নি সেই নির্দেশনা। সকালে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে এই নির্দেশনার কিছুই দেখা যায়নি। তারা জানান, সরকার থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় সাইনবোর্ড বা স্টিকার টাঙানো হয়নি। তবে আগে থেকেই হেলমেটহীন চালকদের তেল দেওয়া হয় না, এমনটা জানিয়েছেন তারা। তাছাড়া এই নির্দেশনা বাস্তবায়নে সকাল থেকে রাজধানীর কোথাও প্রশাসনিক কোনো তৎপরতাও দেখা যায়নি। বুধবার রাজধানীর বিআরটি এর প্রধান কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। একই সাথে রাজধানী এবং 22টি মহাসড়কে ব্যাটারি চালিত ইজি বাইক বন্ধের ঘোষণাও দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আসলে হেলমেটটা খুব জরুরি। আমরা তো আসলে ঢাকার ভিতর চলাফেরা করি, তো এইখানে মনে করেন অত তো হাই স্পিড উঠে না। হাইওয়েতে অবশ্যই সার্টিফাইড হেলমেটটা দরকার। বিভিন্ন ধরনের কজ দেখায়, আসলে ঠিক না, কারণ অ্যাক্সিডেন্ট করলে আগে মাথাটা যাবে। অনেকে একটা স্টাইল মনে করে, হেলমেট ছাড়া থাকলে একটু বাইক চালালে মনে হয় যে সুন্দর লাগছে। যারা হেলমেট না পরে এদেরকে বলি যে হেলমেট পরে তেল নেন। আমাদের অফিস থেকে নির্দেশনা দিচ্ছে হেলমেট ছাড়া যেন কাউকে তেল না দেয়। দর্শক, এই বিষয়ে আরও জানাতে মোহাম্মদপুর শেখেরটেক এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ, নো হেলমেট নো ফুয়েল নীতি কি কার্যকর করেছে ফিলিং স্টেশনগুলো? সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, এবং ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক বন্ধে প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? প্রশাসনের তৎপরতা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি কোথাও আমরা, কারণ বিভিন্ন এলাকায় এর মধ্যেই ঘুরে দেখেছি। সেই তৎপরতা আসলে নো হেলমেট নো ফুয়েলের যে তৎপরতা সেটিও আমরা লক্ষ্য করিনি। যেগুলো ফুয়েল স্টেশনগুলো, তারা যেটি বলছে যে তাদের কাছে তারা বিভিন্ন মাধ্যমে এই খবরটি জেনেছেন, কিন্তু তাদের কাছে আনুষ্ঠানিক যে নির্দেশনা সেই নির্দেশনা এখন পর্যন্ত পৌঁছায়নি। তবে তারা আগে থেকে যেহেতু এইরকম একটি নির্দেশনা ছিল, সেই নির্দেশনা মোতাবেকই আগে থেকে তারা হেলমেট ছাড়া কেউ তেল নিতে আসলে তারা সেটি দিতেন না। এবং যারা গাড়ি চালক বলছেন তারা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তবে যেই হেলমেট মূলত বাংলাদেশে যেই মানের হেলমেট সবাই ব্যবহার করেন, সেই হেলমেটগুলো আসলে যথাযথ কিনা সেটি নিয়েও আসলে প্রশ্ন রয়েছে। অর্থাৎ সার্টিফাইড হেলমেট ছাড়া আসলে এই যে যারা মোটর বাইক চালান তারা আসলে কতটুকু
নিরাপদ থাকেন সেটি নিয়ে মূলত তারা প্রশ্ন করছেন। তারা বলছেন যে এইসব নিম্নমানের হেলমেটের চেয়ে সার্টিফাইড হেলমেটগুলো যেন ব্যবহার করা হয় সেই দিকে নজর দিতে হবে। এর পাশাপাশি ব্যাটারি চালিত যে রিক্সাগুলোর দাপট, বিশেষ করে মূল সড়কগুলোতে সাধারণত দেখা না গেলেও অলিগলি যে আবাসিক এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে প্রচুর পরিমাণে, আমি যদি এই সেক্ষেত্রে এই এলাকাটির কথা বলি, এখানে প্রায় আশেপাশের কয়েকটা হাউজিং অর্থাৎ আবাসিক এলাকা মিলিয়ে প্রায় 1000-এরও বেশি ব্যাটারি চালিত অটোরিকশাগুলো চলছে এবং এগুলো যেহেতু পরিশ্রম কম চালকদের পাশাপাশি খুব দ্রুততার সাথে যাওয়া যায়, সেই কারণে যাত্রীরাও স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু ভয়াবহ ব্যাপার যেটি হচ্ছে, এই বাহনগুলো যেভাবে চালানো হচ্ছে অ্যাক্সিডেন্টের সংখ্যা সবচেয়ে বেশি এবং নিয়ন্ত্রণ থাকে না এক ধরনের। সেই কারণেই মূলত এই ব্যাটারি চালিত রিক্সাগুলো আসলে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এই যে নির্দেশনা কার্যকর করার বিষয়টি, সেটি এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। দেদার্সে তাদের মতো করে যেভাবে আগের মতো চলতো সেভাবেই প্রতিটি অলিগলিতেই এই ব্যাটারি রিক্সা এবং ইজি বাইকগুলো চলছেই। সবুজ, ধন্যবাদ আপনাকে। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালি থাই কোম্পানির শেয়ার চুক্তি অনুযায়ী চায়না কোম্পানির নিকট হস্তান্তরে স্থিতাবস্থা জারি করলেন আপিল বিভাগ। ফলে ফের আটকে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 8 সদস্যের আপিল বিভাগ আজ এই আদেশ দেন। এ সময় আপিল বিভাগ বলেন, আর কয়দিন কাজ বন্ধ থাকলে সমস্যা নেই। দেনা পাওনা নিয়ে থাই ও চায়না কোম্পানির বিরোধ সিঙ্গাপুরের আরবিট্রেশন আদালত নিষ্পত্তি করবে। এরপর দেশের আদালতে শুনানি করে সমাধান হবে। এর আগে গত শনিবার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালি থাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞার আদেশ তুলে নিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক কোম্পানি বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন। পরদিন সেই আদেশকে চ্যালেঞ্জ করে চেম্বার আদালতের দ্বারস্থ হলে কোনো আদেশ না দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। দ্বিতীয় ও তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন তারা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট গণসংযোগ। উঠান বৈঠক করে ভোট চাইছেন চেয়ারম্যান প্রার্থীরা। এছাড়া ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও চলছে লড়াই। এলাকা জুড়ে বইছে নির্বাচনী আমেজ। যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা, চান শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হোক ভোট। আগামী 21 মে দ্বিতীয় ধাপে 161 উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। এরপর 112 উপজেলায় তৃতীয় ধাপের ভোট হবে 29 মে। কক্সবাজারের পেকুয়া উপজেলায় জমে উঠেছে ভোটের লড়াই। আগামী 21 মে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার গণসংযোগ তুঙ্গে। চেয়ারম্যান পদে 5 প্রার্থীর মধ্যে আলোচনায় 3 জন। কে হাসবেন শেষ হাসি, এ নিয়ে নানামুখী আলোচনায় মুখর ভোটাররা। প্রার্থীদের প্রচারণায় সরগরম পেকুয়ার প্রতিটি গ্রাম। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে চারপাশ, চলছে মিছিল মিটিং। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী 5 জন হলেও মাঠ চষে বেড়াচ্ছেন 3 জন। মামলার কারণে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নির্বাচন করতে না পারায় লড়ছেন তার স্ত্রী রুমানা আক্তার। কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম সজীব শক্ত অবস্থানে। মানুষের মধ্যে একটা নতুনের প্রতি একটা আগ্রহ আছে। যেহেতু আমি এই প্রথম নির্বাচন করছি, জনগণ আমার কাছ থেকে যে আশ্বাসগুলি পাচ্ছে তারা বিশ্বাস করছে এবং তারা আমাকে একবার সুযোগ দিতে চায়। এই সুযোগ যদি আমি কাজে লাগাতে পারি, ইনশাল্লাহ এই পেকুয়ার একটা অভূতপূর্ব পরিবর্তন আমি ইনশাল্লাহ করতে পারবো। মানুষের ব্যাপক সাড়া দিচ্ছে, হাজার হাজার মানুষের ভালোবাসা সাড়া দিচ্ছে, এগুলো দেখে আমি মুগ্ধ। আওয়ামী লীগ ঘরানার 4 প্রার্থীর বিপরীতে ভোটে দাঁড়িয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা এবং দুবারের সাবেক উপজেলা চেয়ারম্যান সাফায়াত আজিজ রাজু, যিনি বছর কয়েক আগে পাঠাও মোটরসাইকেল রাইড শেয়ারিং করে আলোচনায় এসেছিলেন। দল আমাকে বহিষ্কার করেছে, যেহেতু দল নির্বাচনটাকে বয়কট করেছে। এটা স্বাভাবিক। আমি জনগণের চাপে পড়েই আমি ইলেকশনটা করছি। আমি মনে করছি এইবার জনগণের প্রত্যাশার প্রতিফলন হবে। হিসাব নিকাশ করছেন ভোটাররাও। আল্লাহ সুষ্ঠুভাবে রাখলে
ভোট দিলে ভোট কান্তর যাই মানুষ চায় সুন্দর পরিবেশ, যদি সুন্দর পরিবেশ থাকে তারা নিশ্চয়ই যারা তরুণ ভোটার তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করবে। পেকুয়া উপজেলায় এ নিয়ে চতুর্থবারের মতো ভোট হচ্ছে। এখানে মোট ভোটার 1,35,300 জন এবং ভোট কেন্দ্র 44টি। মামুনুর রশিদ তৌফি, যমুনা নিউজ। সুপেয় পানির সংকটে খুলনা নগরের বেশিরভাগ বাসিন্দা। গ্রীষ্ম মৌসুমে পানির স্তর নিচে নেমে টিউবওয়েলে উঠছে না পানি। অন্যদিকে 2008 সালে নগরীতে ওয়াসার কার্যক্রম শুরু হলেও এর আওতায় নেই শতভাগ বাড়ি। আবার যেসব বাড়িতে ওয়াসার পানি পৌঁছায় তাতে প্রায় থাকে ময়লা, দুর্গন্ধ। তীব্র তাপদাহে যখন নাকাল অবস্থা, তখন খুলনাবাসীর দুর্ভোগের মাত্রা বাড়িয়ে তোলে পানির সংকট। মৌসুমের শুরুতেই নেমে যায় স্তর। এক বালতি পানির জন্য দীর্ঘক্ষণের অপেক্ষা মেয়ে বউদের। বিশুদ্ধ পানির জন্য নগরবাসী নির্ভরশীল টিউবওয়েল ও সাবমার্সিবল পাম্পের ওপর। চাহিদা মেটাতে ছুটতে হয় এক এলাকা থেকে আরেক এলাকায়। পানি আইনে পানি দিচ্ছি, কিন্তু কলে পানি উঠতেছে না, অনেক কষ্ট। আমরা বাসাবাড়ি পানি দিই, কিন্তু আমরা অনেক দূরে দূরে যে পানি নিয়ে আসি। আমাদের এই কলে অনেক লোকে পানি খায় পানির সিজনে, কিন্তু আমরা এই 6 মাস পানি পাই, 6 মাস পানি পাই না। আমরা অনেক দূরে দূরে পানি আনতে যাইতাম, পাইতাম না, অনেক গ্যাঞ্জাম হইতো, মারামারি হইতো, যার কারণে এক ভদ্রলোক আমাদের এখানে এইটার ব্যবস্থা করে দিচ্ছে। যারা ওয়াসার পানি পাচ্ছে তাদেরও অভিযোগের শেষ নেই। প্রায়ই পানিতে আসে ময়লা, থাকে দুর্গন্ধ। ওয়াসার পানিতে এত গন্ধ আসে যে আমরা ব্যবহার করতে পারি না, অন্য জায়গা থেকে পানি এনে ব্যবহার করতে হয়। আয়রন থাকে, এই নিয়ে আমাকে বিভিন্ন রোগও ধরে নেয়। অল্প কিছুক্ষণের জন্য আসে আবার চলে যায়। আমরা 2 বেলা করেই ওয়াসার লাইনের পানিটা পাই। এই পানি খাওয়া যায় না ভাই, এটা শুধু ওই বাথরুমের জন্য, গোসল করার জন্য, সংসারের কাজের জন্য। খাওয়ার পানি এবং পাক করা পানি সব ওই দূর থেকে জানতে হয়। আশেপাশে যাদের বাড়ি আছে তাদের বাড়ির থেকে আমরা চাই চিন্তা পানি আনি। পানি দেওয়া পারতাছি না, পানি পাম্পে পাওয়া যায় না, যেহেতু কোনো পাম্পে শর্ট, আর বোতল তো নাই, বোতলও শর্ট, পানির অবস্থা খারাপ। নগরবাসীর পানির সমস্যা দূর করতে ওয়াসার সদিচ্ছা চায় সচেতন মহল। 16 বছরে আমি মনে করি ওয়াসার ব্যর্থতার বিশ্লেষণ করার চাইতে ওয়াসা কতটা এই ব্যর্থতার পিছনে তাদের দুর্নীতিটা কতটা দায়ী, সঠিকভাবে কাজ না করা, জনগণের চাহিদা পূরণ না করা, এবং আমি তো আগেই বলেছি যে 25% মানুষ কিন্তু খাবার পানি পাচ্ছে না, তো এটা তাদের 75% তাদের এখানেই ব্যর্থতা। তবে গ্রাহকদের পর্যাপ্ত পানি সরবরাহের দাবি ওয়াসার। আরও গ্রাহককে ওয়াসার আওতায় নেয়ার কাজ চলছে বলেও জানায় কর্মকর্তারা। সংযোগ চাচ্ছে, সংযোগ দিচ্ছি, এবং তাদের পানি ব্যবহারের চাহিদা পুরোপুরি আমরা মেটা করতে পারছি কিনা সেটা এখনকার হিসাব। আর ভবিষ্যতের হিসাব হলো যেটা আমরা 22% এখনো সংযোগ আমাদের আসে নাই, সেটা আসলে আমরা এই যে 78% যে চাহিদা আমরা মেটাচ্ছি, বাকি 22% আসলেও কিন্তু আমাদের যে সক্ষমতা 11 কোটি যেটা এটা দেওয়া মেটানো সম্ভব। 15 লাখ বাসিন্দার জন্য প্রতিদিন পানির চাহিদা প্রায় 24 কোটি লিটার, যার মধ্যে 10 কোটি লিটার সরবরাহ করে ওয়াসা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। আর্থিক দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর আজ সুপ্রিম কোর্টে হাজির করা হবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। এর আগে বুধবার ইসলামাবাদ হাইকোর্টে 190 মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় জামিন পান পিটিআই প্রধান। ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরি এ রায় দেন। ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রধানমন্ত্রী থাকাকালে একজন আবাসন ব্যবসায়ীকে অবৈধ উপায়ে সহায়তা করেন তিনি। তার বিনিময়ে জমি উপহার পান ইমরান ও তার স্ত্রী বুশরা বিবি। তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন পিটিআই প্রধান। তবে ইমরান খান এই মামলায় জামিন পেলেও এখনও তার মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত নয়। রাষ্ট্রীয় তথ্য ফাঁস সহ বেশ কয়েকটি মামলার বিচার চলছে ইমরানের বিরুদ্ধে। চীন রাশিয়া সম্পর্কের 75 বছর পূর্তিতে বেইজিং গেলেন ভ্লাদিমির পুতিন। দুদিনের সফর উপলক্ষে বৃহস্পতিবার চীনের রাজধানীতে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট। নতুন মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই পুতিনের প্রথম বিদেশ সফর। বিমানবন্দরে গার্ড অব অনার প্রদান করা হয় তাকে। গ্রেট হল অব দ্য পিপলসে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় পুতিনকে। স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
পঞ্চমবারের মতো শাসন ক্ষমতা গ্রহণের জন্য পুতিনকে অভিনন্দন জানান তিনি। দুদেশের সম্পর্ক উন্নয়নে মস্কোর বিশ্বস্ত ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে থাকতে চায় বেজিং, এ মন্তব্য করেন জিনপিং। বৃহস্পতিবার সন্ধ্যায় হবে দুজনের আনুষ্ঠানিক বৈঠক। আলোচনা হবে ইউক্রেন, এশিয়া, জ্বালানি ও বাণিজ্য ইস্যুতে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের অভিযান শুরুর মাত্র কয়েকদিন আগেই চীন সফর করেন পুতিন। টি-20 বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছে তারা। দলের সাথে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন প্রধান কোচ চান্দিকা হাথুরু সিং সহ বাকি কোচিং স্টাফরাও। বুধবার রাতে ক্রিকেটারদের মধ্যে সবার আগে 11টার দিকে বিমানবন্দরে এসে পৌঁছান লিটন দাস। এরপরই টাইগার অধিনায়ক নাজমুল শান্ত প্রবেশ করেন। একে একে বিমানবন্দরে পৌঁছান শরীফুল, আফিফ, হৃদয় সহ বাকি ক্রিকেটাররাও। রাত 1:40 ফ্লাইটে ঢাকা ছাড়েন নাজমুল শান্তরা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে যাবে বাংলাদেশ দল। সেখানে কয়েকদিনের অনুশীলন শেষে 3 ম্যাচের সিরিজে অংশ নেবে লাল সবুজের দল, যেখানে প্রতিপক্ষ বিশ্বকাপের আয়োজক স্বাগতিক যুক্তরাষ্ট্র। 21 মে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-20। বাংলাদেশ দল অবশ্যই ভালো করবেন, সেই কনফিডেন্স আছে এবং সেই কনফিডেন্স নিয়ে তাদেরকে বিদায় দেওয়ার জন্য বাংলাদেশ দল অবশ্যই ভালো করবেন, সেই কনফিডেন্স আছে এবং সেই কনফিডেন্স নিয়ে তাদেরকে বিদায় দেওয়ার জন্য এখানে আসছি। যেমনই খেলুক না কেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তাদের সাথে আছি সবসময় এবং সাথে থাকবো। দর্শক, এই ছিল যমুনা নিউজে।